এই জন্যই জিয়াউর রহমান তো একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান, একটা মাল্টি ডাইমেনশনাল ইনস্টিটিউশন। তার আলোচনা পরিসর যদি ছোট হয় তাহলে সেটা সংক্ষিপ্ত আলোচনায় হবে, কিন্তু তার সংক্ষিপ্ত শাসনকালের যে বৃহৎ যে ক্যানভাস আমরা দেখেছি, তার উন্নয়ন, উৎপাদন, তার রাজনৈতিক দর্শন, তার স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন ইত্যাদি যে বিষয়গুলি আমরা দেখেছি, সেটি তার ওই সংক্ষিপ্ত সময়কালকে এত বেশি প্রলম্বিত করেছে, এত বেশি বিস্তৃত করেছে, সেটি বলা সংক্ষিপ্ত পরিসরে খুব কঠিন ব্যাপার। একজন মানুষ জিয়াউর রহমান, যার তরুণ বয়স থেকেই, তারুণ্যের কাল থেকেই যে লক্ষণগুলি প্রকট হয়ে উঠেছিল, সেটি হচ্ছে তিনি দেশের একজন রাষ্ট্রনায়ক হবেন এবং রাষ্ট্রনায়কের যে কাজ, যে যথাসময়ে দেশের প্রয়োজনটা বুঝতে পারা, যেটা ৭১ সালে একজন মেজর হিসাবে, একজন পেশাজীবী তরুণ সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে তিনি সেই সময়কে যেভাবে আত্মস্থ করতে পেরেছেন, সেটা আমাদেরকে সত্যি মুগ্ধ করে এবং এই গুণাবলীটা অপরিসীম। কারণ রাজনৈতিক নেতৃত্ব তখন সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন। তৎকালীন পূর্ব পাকিস্তান একটি পলিটিক্যাল কাঠামোর মধ্যে যেটি নির্মিত, রাষ্ট্রের নাম হচ্ছে পাকিস্তান, সেখান থেকে বেরোতে পারবেন কি পারবেন না, বেরোনো ঠিক হবে কিনা, এই নিয়ে স্বয়ং যে প্রধান নেতা তিনি দ্বিধান্বিত। তিনি নানা শঙ্কা এবং ভয়ের মধ্যেই তিনি কাটাচ্ছেন, যেটি আমরা পরবর্তী পর্যায়ে নানা গ্রন্থের মধ্যে সেটি পেয়েছি। বিশেষ করে প্রবাসী সরকারের যিনি প্রধানমন্ত্রী, তার মেয়ের বই থেকেই আমরা সেটা পেয়েছি। এমনকি সেই পলাতক প্রধানমন্ত্রীর স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব, তার গ্রন্থের মধ্যেও পেয়েছি যে আসলে কি হচ্ছে আমরা জানতে পারছি না, কি ঘটনা কি হবে। এমন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমরা অত্যন্ত আনন্দিত হলাম, আহ্লাদিত হলাম, উৎসাহিত হলাম। লিখেছেন ডক্টর ওয়াজেদ, যার স্ত্রী 15-16 বছর ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে এদেশের গণতন্ত্রের সর্বশেষ চিহ্নটুকুকে মুছে দিয়ে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং মিডিয়াকে হাতের মুঠোয় নিয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে এক নাগারে অপপ্রচার, অপতথ্য এবং গালাগালি করে গেছে, অথচ তার স্বামী বলছেন এই কথা। এটাই হচ্ছে বিএনপির সবচাইতে বড় অহংকার এবং গৌরব। অন্য কেউ না, বিএনপির কোনো ব্যক্তি বললে পরেও সেটা বলবে, আরে এটা তো বলতেই পারে, অথচ কয়েক ডজন মন্ত্রী থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীর স্বামী পর্যন্ত এই কথাটি বলেছেন। তো সুতরাং এটা তো একটা দিক। এই দিকটির মধ্যে সামনের সম্ভাবনাময় একজন জাতীয় নেতৃত্বের আমরা আভাস পাই, যে ক্রমাগতভাবে তিনি এগিয়ে আসবেন এই জাতির নেতৃত্বে। তারপরে নানা ঘটনা, যুদ্ধ হলো, যুদ্ধে বিজয় হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ জনগণের প্রতি তাদের যে আচরণ সেটাও মানুষ দেখেছে। সে দুর্বিষহ সেই দিন, রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ সব অতিক্রম করে আওয়ামী লীগের ইন্টারনাল যে কোন্দল, সেই কোন্দলের পাল্টাপাল্টির মধ্যে দিয়ে ৭৫-এর 15ই আগস্ট এবং সেই 15ই আগস্টের মধ্যে আবার নানা ধরনের উপাদানগুলি ক্রিয়াশীল ছিল এবং তাদের পাল্টাপাল্টির মধ্যে দিয়ে এদেশের জনগণ এবং সিপাহীরা একত্রিত হয়ে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হলেন জিয়াউর রহমান, সামনে চলে আসলেন জিয়াউর রহমান। সেদিক থেকে দেখলাম আমরা আরেকজন জিয়াউর রহমানকে। এই দেশের তিনি একটি সঠিক সংজ্ঞা নির্মাণ করলেন, যেটা ছিল এর আগে সংশয়িত, ধোঁয়াটে, ধোঁয়াশে
এবং যার কোনো পূর্ণতা লাভ করেনি। কিন্তু জিয়াউর রহমান একটি রাষ্ট্র দর্শন দিয়ে গোটা জাতিকে ইনক্লুসিভ করলেন, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী সবকে নিয়ে ইনক্লুসিভ করলেন তার সেই রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে দিয়ে। এবং এটা এত অমোঘ, এটা এত বাস্তব, জাতীয়তাবাদের সংজ্ঞার মধ্যে এই যে হেডলাইনটি বাংলাদেশি জাতীয়তাবাদ এত বেশি প্রাসঙ্গিক ছিল আমাদের জাতীয়তাবাদের সংজ্ঞার হেডলাইন হিসেবে, যেটা শেখ হাসিনাও কিন্তু বাদ দিতে পারেনি। পাসপোর্টের মধ্যে বাংলাদেশি শব্দটা তাকে রাখতেই হয়েছে। আর এই শব্দ না রাখলে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়, আমাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়, আমাদের জাতীয় অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে যে নিজের বিকাশ এবং এগিয়ে যাওয়ার যে পথরেখা, সেই পথরেখা এবড়ো থেবড়ো হয়ে যায়। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সবচেয়ে বড় অর্জন এবং কৃতিত্ব। এর পাশাপাশি তিনি কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কি শিক্ষানীতির ক্ষেত্রে, কি অর্থনীতির ক্ষেত্রে, কি আপনার আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে, এমন কোনো দিক নাই যেখানে তার স্পর্শ নেই, যেখানে তার অবদান নেই। একটা জাতি তলাবিহীন ঝুড়ি, একটি জাতি দুর্ভিক্ষে ক্লিষ্ট বিধ্বস্ত, এই জাতি যে আবার নতুন করে নির্মিত হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, যুদ্ধোত্তর একটি জাতিকে এই পর্যায়ে নিয়ে আসা, এই কৃতিত্ব তো জিয়াউর রহমানের। গায়ের জোরে আয়নাঘর বানিয়ে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে টর্চার করে, অত্যাচার করে আপনি ইতিহাস লেখার চেষ্টা করেছেন, কিন্তু ওই ইতিহাস মানুষ আত্মস্থ করেনি, ওই ইতিহাস মানুষ মেনে নেয়নি, ওই ইতিহাসকে সত্য বলে মানুষ গ্রহণ করেনি। কত চেষ্টা করা হয়েছে, কত কিছু করা হয়েছে। ছাত্রদেরকে প্রতিদিন মুখস্থ করানো হয়েছে এমন এক শিক্ষা ব্যবস্থায় যে শেখ মুজিব দেবতা তুল্য। এটা মানে প্রতিটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রতিটা বই, সেই বইয়ের মধ্যে এই কথাগুলো লিখে রেখেছিলেন। এই কথাগুলো মানে শিখতে হতো, চর্চা করতে হতো ছাত্রদেরকে। কিন্তু অসত্যকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করলে ওটা ব্যর্থ হবে, যে জিনিসটা ব্যর্থ হয়েছে। পৃথিবীর একদলীয় দেশগুলোতে আমরা সেটাই দেখেছি। একটা ন্যারেটিভ তৈরি করে, একটা বয়ান তৈরি করে সেটাকে সাধারণ ছেলেদের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালান, কিন্তু সেটা 60 বছর লাগুক, 70 বছর লাগুক, সেটা কিন্তু আপনার স্বয়ংক্রিয়ভাবেই সেটা মুছে যায়, সেটাকে ধারণ করতে পারেন। আর যেখানে সবাই সত্য ইতিহাস রচনা করেন এবং সেই সত্যের মধ্যেও আপেক্ষিকতা থাকে, সেটা সবাই গ্রহণ করে, সেটা সবাই মেনে নেয়। আপনার রাষ্ট্রপিতা এবং ফাউন্ডিং ফাদার্স, এটা নিয়ে বিতর্ক আমেরিকাতেও হয়েছে। এটা ওপেন ছেড়ে দিয়েছে ছেলেদের কাছে সরকার, যে তোমরা যেটা ভালো মনে করো। পরে সবাই মেনে নিয়েছে যে রাষ্ট্রের পিতা সমূহ বা পিতৃগণ, ফাউন্ডিং ফাদার্স, একজন জর্জ ওয়াশিংটনকে সবাই মানেন, কিন্তু সবাই আরও যারা আছেন স্বাধীনতা যুদ্ধের প্রধান নায়কেরা সব ফাউন্ডিং ফাদার্সের মধ্যে থাকে, এস প্লুরাল। সেটা জেমস মেডিসনও আছেন, ওর মধ্যে জেফারসন আছেন, জন অ্যাডামস আছেন, অনেকেই আছেন। কিন্তু কোথাও জোর করে একদলীয় কর্তৃত্ববাদী দেশে অমুককেই মানতে হবে, উনিই হচ্ছেন তোমাদের সর্বময় মানে পূজনীয় মানুষ, মানুষ এটা গ্রহণ করেনি, ফেলে দিয়েছে। মাও সুতুংয়ের চর্চা হতো চীনে, এখন আর কোথাও কোনো অফিস টফিসের ছবি নাই, শুধু একটা বিল্ডিংয়ের উপর তার একটা ছবি রাখা হয়েছে, যেটা মায়ের দেশ এত বড় বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। এটা একবার সত্য ঘটনা। তো এই বিষয়গুলি আসলে 15-16 বছর ধরে শেখ হাসিনা তিনি করার চেষ্টা করেছেন, কিন্তু এটাকে তিনি
বাস্তবসম্মত করতে পারে। তাই আমি বলি বন্ধুরা, যে জবরদস্তি করে একটা গোষ্ঠীতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা, সেই গোষ্ঠীতন্ত্র কখনো টেকে না। নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের বোন সব হচ্ছে একটি জাতির কীর্তিমান সন্তান, আর সবাই বাজে, সবাই তুচ্ছ-তাচ্ছিল্য, সবাই তাদের অপমানের শিকার। আপনার বরিশাল ওই কি বলে বরগুনা বা পটুয়াখালী যেতে পরপর 3টি ব্রিজ আছে। একটা ব্রিজের নাম শেখ কামাল ব্রিজ, আরেকটা ব্রিজের নাম শেখ জামাল ব্রিজ, আরেকটা ব্রিজের নাম শেখ রাসেল ব্রিজ। ওই পটুয়াখালী যেতে এই ব্রিজগুলো পড়ে আর কি, পরপর কুয়াকাটা দিন। অদ্ভুত ব্যাপার, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল। আর বাংলাদেশে কোনো কীর্তিবান মানুষ ছিল না। কবি জসিমউদ্দিন নেই, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন না, আপনার ওই প্রখ্যাত যে চিত্রকর এস.এম. সুলতান তিনি ছিলেন না, নবাব সিরাজউদ্দৌলার নামে হতে পারত, তারপরে তার যে প্রধান সেনাপতি মোহনলালের নামে হতে পারত। আরো কত মানুষ, কত বীর শ্রেষ্ঠ রয়েছে, তাদের কারো নাম নেই। একটি পরিবারের 3 ভাই, পরপর 3টি ব্রিজের নাম শেখ পরিবারের নামে। এটা কোনো দেশ ছিল? এটা কোনো রাষ্ট্র ছিল? এটা ছিল একটা গোষ্ঠীতন্ত্র, জমিদার তন্ত্রের এক নিকৃষ্ট উদাহরণ ছিল শেখ হাসিনার এই শাসন। এটাই আমরা সর্বত্র আমরা দেখেছি। মওলানা ভাসানীর মতো এত বড় একজন নেতা, যিনি মানে কৃষক শ্রমিকের জাগরণ ঘটিয়েছেন, যিনি প্রথম স্বাধীনতার বার্তা মানুষের মধ্যে দিয়েছেন, এই মানে মজলুম জননেতা মওলানা ভাসানীর নামে নব থিয়েটার সেটাকে তুলে দিল। এবং তার বাবা হচ্ছে যে মওলানা ভাসানীর শিষ্য, তার বাপ থাকলেও এটা করতো কিনা সন্দেহ আছে। তার নাম তুলে দিয়ে সেখানে তার বাপের নাম রাখলো। কি ভয়ঙ্কর জমিদার তন্ত্রের মধ্যে আমরা বসবাস করেছি। আবার এখন শুনি উনি নাকি একটি দেশ থেকে মাঝে মাঝে বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করেন, কত কিছু করেন। আর জেলখানায় যে কজন ধরা পড়েছে, এখন এক দরবেশ আছেন, উনি মাঝে মাঝেই ঝাড়ফুঁক দিচ্ছেন, জেলখানা থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন, যে এত শ্রমিক নেমে গেলেই তো হয়। আমি জানি না তাদের আইনি প্রক্রিয়া কিভাবে চলছে এবং কিভাবে তারা সেইখান থেকে বেরিয়ে সেই কথাগুলো বলতে পারে। তাহলে কেমন আছেন তারা? নিশ্চয়ই কারাগারের মধ্যে তাদেরকে নানা ধরনের এমন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তারা সেইটা ব্যবহার করে অত্যন্ত খুব স্বতঃস্ফূর্ত আছেন। কিন্তু আমরা নিপীড়িত, নির্যাতিত থাকতে হয়েছে। আপনার মাদকসেবী, ডাকাত, গুন্ডাদের মধ্যে আমাদেরকে শুইয়ে রাখা হয়েছিল আপনার ডিবি অফিসের কি বলে সেই আয়নাঘর, ডিবি অফিস সেই গারদের মধ্যে দিনের পর দিন আমাদেরকে সেখানে থাকতে হচ্ছে। আর তারা সেখান থেকে বলে যে শ্রমিক নেমে যাবে, এই নেমে যাবে, সেই নেমে যাবে। এই পরিস্থিতি চলতে পারে না, এটা হতে পারে না। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, কোনো গণতান্ত্রিক শক্তির নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত ধরনের আপনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা যায় তারা সেভাবে করছে। তারা পরোয়া করেনি যে একজন বিএনপি, একজন কি বলে এমপি ছিলেন, সাবেক এমপি, সাবেক কাউন্সিলর, জনপ্রতিনিধি বা একজন ভালো ইউনিভার্সিটির ছাত্রনেতা, কাউকে রেহাই দেয়নি। তারা গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। এবং আজকেই খবরের কাগজে দেখলাম যত হত্যা এবং গুমের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, পেপারে উঠেছে আজকে। আর এটা তার নির্দেশ ছাড়া তো আইন শৃঙ্খলা বাহিনী কখনোই সাহস করত না যে এইভাবে তারা গুম করবে বা খুন করবে। এবার রাষ্ট্র থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে যে তুমি যদি এই কাজগুলো করো, বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য এদেরকে যদি অদৃশ্য করে দাও, এদেরকে যদি পৃথিবী থেকে এরা যাতে হারিয়ে যায় এই ব্যবস্থা করো, তার জন্য তোমার পুরস্কার আছে। পুরস্কার আমরা দেখলাম তো, একজন পুলিশ কর্মকর্তা বেনজির তার 1000 কোটি টাকার সম্পত্তি পাচার সহ এইভাবে সমস্ত কর্মকর্তাগুলোকে তারা পুরস্কৃত করেছে, সয় সম্পত্তি মানুষের লুট করার সুযোগ দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বেনজির সাহেব যত জমি দখল করেছেন তার 60% জমি হচ্ছে হিন্দুদের জমি।
এই হচ্ছে পরিস্থিতি। তাই বন্ধুরা আমার, এটি একটি দিক, আমাদেরকে এমন পরিস্থিতি, সরকার সংস্কারের কথা বলছেন, কিন্তু এমন সংস্কার আনুন যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে। আইনের শাসন এমনভাবে নিশ্চিত করুন, সত্যিকার অর্থেই কোনো ভুক্তভোগী বিচারের আদালতে গেলে পরে সে যাতে বিচার পায়, সেই ধরনের সংস্কারগুলো নিয়ে আসুন। আর এটা নিয়ে আনার জন্য খুব বেশি পরিশ্রম এবং সময় লিঙ্গারিং করার কোনো মানে হয় না। এগুলো করা অত্যন্ত, মানুষ এগুলো চায় এবং মানুষের মুখে মুখে এগুলো আছে। এখন শুধু আপনারা এটাকে আইন হিসাবে যাতে কার্যকর করা যায় সেই কাজগুলো করবেন। আর একটা জিনিস মনে রাখতে হবে যে কখনোই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ফসল। যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে শেখ হাসিনা বলেছেন তার আন্দোলনের ফসল, আর আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ফসল। এই আন্দোলন হচ্ছে রক্তঝরা আন্দোলন এবং শিশু কিশোরের আত্মদানের সেই আন্দোলন। এই আন্দোলন ছিল অত্যন্ত মহিমান্বিত, কারণ এখানে ছোট বাচ্চা আহাদ থেকে শুরু করে, এখানে ফরহান থেকে শুরু করে, এখানে মুগ্ধ থেকে শুরু করে, এখানে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই মাসুম ছাত্র, ইংরেজি অনার্সের 3য় বর্ষের ছাত্র, তাদের যে আত্মদান, এটা তো মহিমান্বিত আত্মদান। এই আত্মদানের যে সরকার, সেই সরকারকে তো অত্যন্ত দ্রুত গতিতে এমন সংস্কার আনতে হবে যে সংস্কারগুলো আপনার চিরদিনের জন্য ফ্যাসিবাদের যেন কবর রচনা করা হয়। তা না দেখে আমরা দেখছি নানা ধরনের কথাবার্তা, মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে 5ই আগস্টকে। এটা মানুষ মেনে নেবে না। 5ই আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান। এর বার্তা, এর রূপ, এর বৈশিষ্ট্য এক ধরনের। আর 71-এর মুক্তিযুদ্ধ আরো বড় ক্যানভাসে 30 লক্ষ মানুষের আত্মদান। ওইটাকে ছোট করে এটাকে বড় করলে পরে এটা কোনো লাভ হবে না, এটা মানুষ ভালোভাবে নেবে না। কিন্তু আমরা বিশেষ করে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অনেক তরুণ কিশোর যুবকরা, তাদের কেউ কেউ বৈষম্য বিরোধী তাদের নামে অভিহিত আছে, তাদের মধ্যে থেকে এই সুখটা ক্ষীণ হয়ে উঠছে। এটা কিন্তু খুবই গর্হিত একটি বিষয় হচ্ছে, এটা হতে পারে না। ছাত্র শিবিরের তাদের একটা প্রকাশনার মধ্যে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে। কেন? আপনারা যদি এই কাজ করেন তাহলে কিন্তু মানুষের চিন্তা চেতনা, এটা এক ধরনের ব্যাকলাশ হবে, একটা পেছনে একটি প্রতিক্রিয়া হবে, যে প্রতিক্রিয়াটা ধেয়ে আসতে পারে। এখানে আমাদের এখানেও বসে আছেন, সামনে আছেন অনেক মুক্তিযুদ্ধ, এখানে বক্তব্য রেখেছেন। মুক্তিযুদ্ধকে ছোট করে কটাক্ষ করে আপনারা এই দেশে যদি রাজনীতি করতে চান, সে রাজনীতি কখনোই সফল হবে না। আমাদের যেমন শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, তেমনি 90-এর গণ অভ্যুত্থানে একটি স্বৈরাচারের পতন আমাদের শ্রেষ্ঠ অর্জন, এবং 5ই আগস্টে শেখ হাসিনার মতো একটি নিকৃষ্ট বর্বর এক স্বৈর শাসক ফ্যাসিস্টের পতনও আমাদের অর্জন। কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। তাকে ছোট করে, তাকে কটাক্ষ করে আপনারা কখনোই কোনো রাজনীতি সফল হবে না। আমাদের সকল চেতনাকে একত্রিত করে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বেঁচে থাকব। আমাদের এখানে প্রতিটি মানুষ শান্তিতে, নিরাপত্তার মধ্যে থাকবে এবং গলা ছেড়ে তারা যাতে কথা বলতে পারে, সেই গণতান্ত্রিক পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। এর জন্যই লড়াই, এর জন্যই সংগ্রাম। শেখ হাসিনা এবং তার বাবারা করেছেন বাকশাল, সেই থেকে শুরু হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের যাত্রা শেখ হাসিনার পলায়ন পর্যন্ত। তাদের যাতে কোনোভাবেই পুনরুত্থান না হয়, আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দিক। আর এটার প্রধান এবং প্রথম প্রেরণা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেনাবাহিনীর মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের স্বাধীনতার ডাক দিয়েছেন। সেনাবাহিনীর মানুষ, তিনি গণতন্ত্রের প্রতি ছিল তার অবিচল আস্থা। বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র, বহু খবরের কাগজ পড়ার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান। আজকের 89তম তার জন্মবার্ষিকীতে আমরা সেই মহান গণতান্ত্রিক চেতনাকে বুকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে চলব, এই বলে আমার বক্তব্য শেষ।